সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা। সবার প্রথমে আমরা কবি সম্বন্ধে কিছু জেনে নিই। দেখে নেওয়া যাক কবি পরিচিতি। রবীন্দ্র পরবর্তী যুগের বাংলা সাহিত্যের মধ্য গগনে উদীয়মান উজ্জ্বল নক্ষত্র হলেন কবি জীবনানন্দ দাশ। গ্রাম্য জীবনের অন্যতম অভিব্যক্তিময় প্রবক্তা রূপসী বাংলার এই অন্যতম কবির জন্ম 1899 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের বরিশাল শহরে। বরিশালেই তিনি বাল্য এবং কিশোর জীবন কাটান। প্রথম যৌবনও তিনি ওখানেই অতিবাহিত করেন। পিতা ছিলেন সত্যানন্দ, মাতা কুসুম কুমারী দেবী। 18 বছর বয়স পর্যন্ত বরিশাল স্কুলে কলেজের মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়াশোনা শেষ করে তিনি কলকাতায় আসেন এবং কলকাতায় এসে ইংরেজি সাহিত্যে MA পাস করেন। কলকাতার সিটি কলেজে অধ্যাপনা শুরু করেন। এই অন্যতম খ্যাতনামা কবির অনেক কবিতা তথা কাব্যগ্রন্থ রয়েছে যা বাংলা সাহিত্যকে উৎকৃষ্ট করে, যেমন ঝরা পালক প্রকাশকাল 1927, ধূসর পাণ্ডুলিপি 1936, রূপসী বাংলা 1936 থেকে 37 এবং তার অন্যতম একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ যেটা তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে, বনলতা সেন 1925 থেকে 1939, মহাপৃথিবী কাব্যগ্রন্থ 1929 থেকে 1941, এছাড়াও সাতটি তারার তিমির 1948, বেলা অবেলা কালবেলা 1961। তার অন্যতম উপন্যাসের মধ্যে পূর্ণিমা তার প্রথম উপন্যাস, যার রচনাকাল 1931 থেকে 32, এছাড়াও কল্যাণী 1932, বিবাহ 1933, প্রেতনীর রূপকথা 1933, কারু বাসনা 1933, জলপাইহাটি 1948, মাল্যবান 1948, যদিও এটি অসম্পূর্ণ, ইত্যাদি। তিনি বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি, প্রকৃতির কবি, প্রেমের কবি, ধূসর তারার কবি, মৃত্যু চেতনার কবি ইত্যাদি নামে পরিচিত হলেও তিনি বহুলভাবে প্রচলিত রূপসী বাংলার কবি হিসেবেই। তার কাব্য নির্মিতির যে রচনার যে ধরন বা যে গঠন প্রণালী তা অতি অপূর্ব এবং বলা যায় তিনি অনেকাংশে সনেটের একটু নীতি ধরেই রচনা করে থাকেন। কলকাতায় এক অন্যতম অনুষ্ঠানে তিনি আরও বেশি তার প্রকাশ্যতা পায় এবং পরবর্তীকালে তার যে প্রতীকবাদী কথোপকথন বা কথন পদ্ধতি প্রভৃতির মাধ্যম দিয়েও স্বাদ পাওয়া যায় একজন প্রকৃত কবির কাব্য চেতনার। সাধারণভাবে গ্রাম্য জীবনের সৌন্দর্যতা, গ্রাম্য জীবনের সুন্দর রূপসীময় রূপকে তিনি তুলে ধরেছেন, সেই জন্যই তিনি রূপসী বাংলার কবি। 1954 সালের কলকাতার এক ট্রাম দুর্ঘটনায় এই রূপসী বাংলার কবির নক্ষত্র পতন ঘটে বাংলা সাহিত্যকে আরও একবার অফুরান ক্ষতির সম্মুখীন করে। আমাদের আজকের আলোচ্য পাঠ্যাংশ আকাশের সাতটি তারা। কবিতাটির উৎস হল জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থ। ফিরছি মূল পাঠ্যের আলোচনায়। তার আগে অনুরোধ, যারা যারা এখনও হাতের সামনে খাতা কিংবা পেন অথবা এই দুটি এখনও রাখোনি, তোমরা অতি অবশ্যই পাঠ্য বইয়ের সঙ্গে খাতা এবং পেনটি সঙ্গে রেখো, যাতে এই কবিতার আনুষঙ্গিক অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা নথিভুক্ত করতে পারো। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দিও। তো আর দেরি না করে ফিরছি সরাসরি মূল পাঠ্যের আলোচনায়। নবম শ্রেণীর কবি জীবনানন্দ দাশ বিরচিত অন্যতম কবিতা আকাশে তারা। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে,
আমি এই ঘাসে বসে থাকি। এখানেই কবি বলছেন যে যখন আকাশে সাতটা তারা ফুটে ওঠে তখন কবি উন্মুক্ত প্রান্তরে ঘাসের উপর বসে থাকেন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে একটা সুন্দর সন্ধ্যার কথা কবি বর্ণনা করছেন। এখানে কামরাঙা একটি ফলের নাম, যেটাকে আমরা অনেকে কড় ভাঙা বলে থাকি। 5টা শিরাযুক্ত ফল হয়, বেশ অম্ল ধরনের, অনেকাংশে মিষ্টিও হয়ে থাকে, সবুজ হলুদ লাল এই রঙের হয়ে থাকে। কামরাঙা লাল রঙের মেঘ মৃত মণিয়ার মতো, মণিয়া একটা পাখি, এই এমন মানে যখন সূর্য অস্ত যায় তখন চারিদিকটা কি সুন্দর লাল হয়ে ওঠে, সেটাকে কবি কামরাঙার লালের সঙ্গে তুলনা করছেন, যেন মৃত মণিয়া পাখির মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাচ্ছে। আসিয়াছে বাংলার যে শান্ত অনুগত নীল সন্ধ্যা, সেটাকেই বর্ণনা করতে গিয়ে কবি বলছেন আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। একটা সন্ধ্যার আগমন ঘটছে বিকেলের শেষে, যেটাকে কবির মতে, কবির কাব্যিক দৃষ্টিতে, কবির কাব্যময় চিন্তাভাবনায় মনে হচ্ছে যেন নীল রঙের সন্ধ্যা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সন্ধ্যার রং কী, এবং এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ, এই পংক্তিটি আসিয়াছে বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, এমনভাবে অন্ধকারটা আস্তে আস্তে আকাশে ছেয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে ঘন কালো লম্বা লম্বা কেশরাশি যুক্ত কন্যা যেন আকাশে বিস্তার লাভ করেছে। তার ঘন কালো কেশরাশি যেন সারা আকাশকে ছেয়ে গেছে। আসলে এই ঘন কালো কেশরাশি আর কিছুই নয়, এটা হলো বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যার ঘন কালো অন্ধকার। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। সারা অন্ধকারটা যেমন চারিদিক ছেয়ে গেছে, ঠিক সেইভাবেই কবির চোখের এবং মুখের পরে ছেয়ে গেছে। যার ব্যাখ্যা করতে গিয়ে কবি কি বলছেন, আমার চোখের পরে মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোনো পথে এক কন্যারে দেখিনি কো, পৃথিবীর কোনো পথে কন্যারে দেখিনি কো। পৃথিবীর কোনো পথেই কবি এই কেশবতী কন্যাকে দেখেননি, যার দেখা মিলেছে এই সন্ধ্যার সময় সূর্যাস্তের পর এই ঘন কালো অন্ধকারে। তারপর দেখো কবি কি বলছেন, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। কবি এর আগে দেখেননি যে এত অজস্র চুলের চুম্বন ঘটছে। এখানটা একটু বোঝার আছে, যেহেতু অন্ধকারে চারিদিক ঝয়ে গেছে, চারিদিকটা ঢেকে গেছে, হিজল গাছ, কাঁঠাল গাছ, জাম গাছও ঢেকে গেছে, তারই বর্ণনা করতে গিয়ে কবি বলছেন যে তার এই অজস্র ঘন কালো কেশরাশি যেন এই গাছগুলোর মধ্যে ঝরে পড়ছে, ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে, এমনভাবে ছেয়ে গেছে। তার বর্ণনা দিতে গিয়ে কবি বলছেন কি, অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে। কবির জানা ছিল না যে এত সুন্দর স্নিগ্ধ গন্ধ এই রূপসী কন্যার চুলের বিন্যাসে ঝরে। সব কিছুর মধ্য দিয়েই কবি যেন একটা সুন্দর প্রকৃতির বর্ণনা করছেন। কবির মতে এই গ্রামের সুন্দর প্রকৃতির কখনো বয়স হয় না। কবির মতে এই গ্রামের সুন্দর প্রকৃতি যেন একজন নবযৌবনা নারী, নবযৌবনা কন্যা, তার যে সৌন্দর্যতা, তার যে মুগ্ধতা, সেটাই কবি বর্ণনা করছেন। পৃথিবীর কোনো পথে, এই পথ, যেই পথে এই যে এত স্নিগ্ধ গন্ধ ঝরা রূপসীর চুলের বিন্যাস কবি এর আগে দেখেননি। নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ। চাঁদা মানে ছোট মাছ বিশেষ, স্বর মানে খাগড়া গাছ বা তৃণ, ছোট ছোট ঘাস। এই সমস্ত কিছুর মাধ্যম দিয়েই যে প্রকৃতির সুন্দর রূপ তার বর্ণনা করছেন, যে নরম ধানের গন্ধ, ছোট ছোট নরম যখন ধান হয় তার যে সুন্দর গন্ধ, কলমি শাকের যে ঘ্রাণ, হাঁসের পালক,
সর অর্থাৎ ছোট ছোট ঘাস, পুকুরের জল, চাঁদা, সরপুঁটিদের মৃদু ঘ্রাণ, ছোট ছোট মাছেদের যে মৃদু মৃদু ঘ্রাণ হয়, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে যে কার চাল ধোয়া ভিজে হাতের কথা উল্লেখ করা হয়েছে। তোমরা তখন লিখতে পারো কিশোরীর চাল ধোয়া ভিজে হাত। শীত হাতখানা, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, যে ঠান্ডা শীতল হাতখানা এবং কিশোরের পায়ের যে দলা মুথা ঘাস, সেই মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এবং লাল লাল যে সুন্দর বটের ফল তার যে ব্যথিত গন্ধ, তার মধ্যে যে ক্লান্ত নীরবতা, সব কিছুর মধ্যেই যেন এই বঙ্গ প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবি খুঁজে পাচ্ছেন। সেই জন্যই তো বলছেন এরই মাঝে বাংলার প্রাণ। এই সমস্ত কিছুর মাঝেই যেন বাংলার প্রাণ লুকিয়ে রয়েছে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। আকাশে 7টি তারা যখন ফুটে ওঠে তখন কবি টের পান প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির মাধুর্যতা কবিকে যেন বারবার বারবার আরও বারবার মুগ্ধ করে তোলে। ঠিক যেমন কবির লেখা, কবির কাব্য প্রতিভা আমাদেরকে মুগ্ধ করে তোলে। এই সমস্ত কবিতাটার মধ্যম দিয়েই কবি বর্ণনা করলেন গ্রাম্য প্রকৃতির কবিতার বা গ্রাম্য প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বর্ণনা, অপরূপ মায়াময় রূপের বর্ণনা। এই কবিতার গঠন দেখলে অনেকের মনে হতে পারে যে এটি একটি সনেট জাতীয় রচনা, কারণ এখানে অষ্টক, শতক, চতুর্দশ পংক্তিতে ভাগ রয়েছে। সার্বিকভাবে আমরা শেষ করলাম আকাশের 7টি তারা কবিতার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আলোচনা। যারা যারা এখনও কবিতাটি বুঝতে পারোনি, তোমরা তোমাদের না বোঝার অংশটি আরেকবার স্কিপ করে দেখো, অথবা পুরো কবিতাটি আরেকবার স্কিপ করে দেখে নিও। আশা করছি বুঝতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করতে যেন ভুলো না। কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে, এবং এরপরে আসা হোমওয়ার্কের প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দিও। আজকের হোমওয়ার্কের প্রশ্নটি হলো বাংলার সন্ধ্যার রং কেমন। যারা যারা কবিতাটা খুব সুন্দরভাবে বুঝে গেছো তাদের জন্য এই প্রশ্নটার উত্তর দেওয়াটা খুবই সহজ ব্যাপার। তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্টের মাধ্যমে জানাও। আজকের পর্ব আমরা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আরও অন্য একটি পর্বতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো, পড়াশোনাটা সুন্দর করে চালিয়ে যেও। ধন্যবাদ।